আসো এবার আমরা 29 নম্বর রুলটা নিয়ে কথা বলি। 29 নম্বর রুল হলো, যদি সেন্টেন্স দ্বারা অতীতে কোনো কিছু চলতেছিল এরকম বোঝায়, তাহলে সেন্টেন্সটা মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। আসো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, সাবেরা রিড ওয়েন আই কল্ড হার। যখন সাবেরাকে আমি ডাক দিলাম তখন সে পড়লো। কথাটা শুনতে ভালো শোনা যায় না। পড়া, সাঁতার কাটা, দৌড়ানো, খেলা, এগুলো অনেকটা চলন্ত কোনো কিছু বোঝায়। এই ক্ষেত্রে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াসে লিখব। তাহলে সহজ কথা হচ্ছে কি, যখন আমরা বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস লিখব তখন আমাদেরকে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার অর্থাৎ ওয়াজ ওয়ার সাবজেক্টে পড়ে এরপর ভার্বের সাথে ইউজ করব। তাহলে এখানে যদি আমরা এই ভার্বটাকে ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, সাবেরা ওয়াজ রিডিং, সাবেরা পড়তেছিল। ওয়াজ রিডিং কেন হলো? কারণ বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হচ্ছে। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? দেখো, সাবেরা ওয়াজ রিডিং, সাবেরা পড়তেছিল। ওয়েন আই কল্ড হার, যখন আমি তাকে ডাক দিলাম। কিন্তু এখানে যদি রিডিং না থেকে রেসপন্ড থাকতো তখন কিন্তু আমরা লিখতাম সাবেরা রেসপন্ডেড ওয়েন আই কল্ড হার। আমি যখন তাকে ডাক দিলাম তখন সে রেসপন্ড করলো, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস বোঝাতো না। এই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতাম। সহজ কথা হচ্ছে, বাক্যটা যদি অতীতে কোনো কিছু চলতেছিল বোঝায় তাহলে আমরা বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াসে লিখবো। আর যদি চলতেছিল না বোঝায় তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। যাই হোক, রুলটা আমি আরেকবার বলছি, শোনো বা দেখো। ইউজ পাস্ট কন্টিনিউয়াস ফর অ্যাকশনস ইন দ্য প্রোগ্রেস ইন দ্য পাস্ট। অর্থাৎ অতীতকালে কোনো কিছু চলতেছিল এরকম কাজ বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে এবার আমরা 30 নম্বর রুলটা নিয়ে একটু কথা বলি। 30 নম্বর রুলটা হলো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এই জাতীয় কোনো শব্দ থাকে তাহলে আমরা বুঝবো যে বাক্যটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা সবাই জানো। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ নিতে হয় এবং ভার্বের থার্ড ফর্ম নিতে হয়। হ্যাভ অথবা হ্যাজ কোথায় নিতে হয় তোমরা জানো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ দিতে হয় আর অন্যথায় হ্যাভ নিতে হয়। আসো একটা উদাহরণ দেখি। এ ক্লাস ভিজিট দ্য জু অলরেডি থাকার কারণে দেখো আবার বলছি জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, ইয়েট। তাহলে দেখো এখানে এইগুলোর মধ্যে অলরেডি শব্দটা আমার এখানে আছে। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে অলরেডি থাকে বা ওই শব্দর যে কোনো একটা থাকে তাহলে আমরা পারফেক্ট টেন্সে লিখবো। পারফেক্ট টেন্স লিখতে গেলে আমাদেরকে হ্যাজ দিতে হবে। এ ক্লাস থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হ্যাজ নেব, এরপর ভার্বের থার্ড ফর্ম নেব কারণ বাক্যটা পারফেক্ট টেন্স। তাহলে ঠিক করে লিখি, এ ক্লাস হ্যাজ ভিজিটেড কেন হলো? কারণ সব পারফেক্ট টেন্সেই ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে টোটালটা কি দাঁড়াচ্ছে? এ ক্লাস হ্যাজ ভিজিটেড দ্য জু, এ ক্লাস জু ভিজিট করেছে অলরেডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রুলটা আর একবার বলছি, ইউজ প্রেজেন্ট পারফেক্ট ইফ দ্য ওয়ার্ডস, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করো যদি এই শব্দগুলো থাকে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, অলরেডি, ইয়েট ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা 31 নম্বর রুলটা নিয়ে একটু কথা বলি। 31 নম্বর রুল হলো, যদি অতীতে কোনো কিছু শুরু হয়ে এখনো চলতেছে বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এটা চেনার একটা উপায় আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলো, সব পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বাক্যের মধ্যে ফর অথবা সিন্সের পরে কোনো সময় উল্লেখ থাকে। নর্মালি ফরের পরে সংখ্যাবাচক সময় উল্লেখ থাকে, যেমন ফর 10 days, ফর 10 years, ফর 15 years, ফর 10 minutes, ফর 90 minutes, অথবা ফরের পরে সংখ্যাবাচক কোনো শব্দ উল্লেখ থাকে আর সিন্সের পরে সংখ্যাবাচক থাকে না, যেমন সিন্স মানডে, সিন্স মর্নিং, এই জাতীয় কোনো কিছু। আসো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লুবাবা রিসাইট দ্য কোরআন, লুবাবা কোরআন পড়ে ফর 30 minutes। ফর 30 minutes মানে 30 মিনিট ধরিয়া বা 30 মিনিট যাবত। তাহলে এই ফর এবং টাইম উল্লেখ থাকার কারণে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তোমরা সবাই জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। লুবাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে হ্যাজ বিন ইউজ করবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হতো তাহলে হ্যাভ বিন ইউজ করতাম। তাহলে এটা আমরা ঠিক করে লিখছি কি হবে? দেখো, লুবাবা হ্যাজ বিন রিসাইটিং, লুবাবা রিসাইট করতেছে, রিসাইট মানে কি? তেলাওয়াত করা। লুবাবা হ্যাজ বিন রিসাইটিং দ্য কোরআন ফর 30 minutes। লুবাবা 30 মিনিট যাবত কোরআন তেলাওয়াত করতেছে। আর একবার আমি রুলটা বলছি, ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট। তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবা যেটা অতীতে শুরু হয়েছিল এবং কন্টিনিউ ইনটু দ্য প্রেজেন্ট, এবং এখনও সেটা কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনও চলতেছে। এরকম যদি সেন্টেন্সের মিনিং
দেয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলটা নিয়ে একটা কথা বলি। পরবর্তী রুলটা হলো ওয়াইল নিয়ে। তো যদি কোনো বাক্যের শুরুতে ওয়াইল থাকে, শুরুতে অথবা মাঝখানে যেখানে থাকুক না কোনো, ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়। আসো একটা উদাহরণ দেখি। দেখো এখানে ওয়াইলের পরে আই আছে অর্থাৎ সাবজেক্ট আছে। যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়। আর তোমরা সবাই জানো পাস্ট কন্টিনিউয়াসের যে দিতে হয়। তাহলে কি ওয়াইল আই যেহেতু আইয়ের সাথে রয়ার হয় না, এখানে ওয়াজ হবে। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, তাহলে এটা আমরা কেটে ঠিক করছি। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অর্থাৎ যখন আমি হাঁটতেছিলাম। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, যখন আমি বনের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম। আই স আ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম বা বাঘ দেখেছি। কিন্তু দেখো ওয়াইল এর পরে যদি ভার্ব থাকে অর্থাৎ ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা ওয়াজ লিখবো না। যেহেতু সাবজেক্ট নাই সেহেতু এটা সেন্টেন্স না। সেই কারণে আমরা কি করব, ওয়াইলের পরে যেটা নিয়ম ভার্বের সাথে আইএনজি করতে হয় আমরা আইএনজি করব। তাহলে এটাকে যদি ঠিক করে লিখি তাহলে কি হবে, ওয়াইল ওয়াকিং। ওয়াইল ওয়াকিং ইন দ্য ফরেস্ট অর্থ হচ্ছে বনে হাঁটার সময়। আই স আ টাইগার, আমি একটা বাঘ দেখেছি। তাহলে পার্থক্যটা আর একবার বলছি। ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বাক্য তৈরি করতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করেছে। কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট না থাকার কারণে ওয়াজ নেই ভার্বের সাথে আইএনজি করেছে। এইটাই হচ্ছে মূল কথা। রুলটা আরেকবার বলি, ইউজ পাস্ট কন্টিনিউয়াস আফটার ওয়াইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার পরের রুলটা নিয়ে একটা কথা বলি। রাইট ফর্ম ভার্বের 33তম রুলটা হলো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। আসলে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় হয় না হয় এইটা নিয়ে আমাদের স্টুডেন্ট অনেকে কনফিউজড হয়ে যায়। আমাদের জানা মতে পাস্ট পারফেক্ট টেন্স তখনই লিখতে হয় যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে দুটো কাজ, একটা আগে একটা পরে ঘটেছিল এইরকম বোঝায়। যেমন কথার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেল, অর্থাৎ রোগী আগেই মারা গেছে তারপরে ডাক্তার আসছে। ডাক্তারের ভাগ্যটা ভালো, নইলে আবার রোগীর পরিবার ডাক্তারকে ধরে ফেলতো। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তাহলে আমরা মূলত পাস্ট পারফেক্ট টেন্স কোন বাক্যটার ক্ষেত্রে ইউজ করব সেটা আমরা খেয়াল করব। তোমরা মনে রাখবা, যদি অতীতে দুটো কাজ হয়েছিল এরকম হয়, সেক্ষেত্রে যে কাজটা আগে ঘটেছিল সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখবা, আর যে কাজটা পরে ঘটেছিল সেই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিটে লিখবা। তো ইংলিশের ক্ষেত্রে যদি তুমি সাজাও তাহলে বিফোরের আগের বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখবা, পরের বাক্যটাকে পাস্ট ইনডিফিনিটে লিখবা। ঠিক উল্টো ক্ষেত্রে আবার আফটারের পরের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবা এবং আফটারের পূর্বের বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবা। আসো আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো, তাহিদা কমপ্লিট হার লেসন বিফোর শি গো টু স্কুল। এখানে দেখো বিফোর আছে, তোমাদেরকে আমি বলেছি যদি বিফোর থাকে বাক্যের মধ্যে সেক্ষেত্রে তুমি কি করবা, বিফোরের আগের বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করবা। আসো তাহলে এটুকু আমরা আগে করে ফেলি। দেখো বিফোরের আগের বাক্যটা আমাদের এখানে কমপ্লিট, অর্থাৎ আর রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এরকম ব্র্যাকেট দেওয়া থাকে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এবং অষ্টম শ্রেণী বা 8-এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এই কমপ্লিট এইটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি। তাহিদা হ্যাড কমপ্লিটেড, তাহিদা কমপ্লিট করেছিল, তাহিদা হ্যাড কমপ্লিটেড হার লেসন বিফোর শি। তাহলে আমরা জানি বিফোরের পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করি বিফোর শি ওয়েন্ট টু স্কুল। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, তাহিদা হ্যাড কমপ্লিটেড হার লেসন, তাহিদা তার লেসনকে কমপ্লিট করেছিল বিফোর শি ওয়েন্ট টু স্কুল। স্কুলে যাওয়ার পূর্বে কোন কাজটা আগে ঘটেছিল, তার লেসনকে কমপ্লিট করছিল, এটা আগে ঘটেছিল। এই কারণে এই বাক্যটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। তাহলে হ্যাড কমপ্লিটেড হার লেসন এই অংশটুকুকে পাস্ট পারফেক্ট টেন্স করছি। আর পাস্ট পারফেক্ট টেন্স বুঝলাম কেমনে, হ্যাড প্লাস V3 মানেই তো পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে বিফোরের পরেরটাকে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করব। পাস্ট ইনডিফিনিট করা হয়েছে সে ওয়েন্ট, ওয়েন্ট মানে কি গোয়ের V2। আর আমরা তো জানি যে হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে V2 হয়। তাহলে বিফোরের আগের বাক্যটাকে পাস্ট পারফেক্ট করা হয়েছে, বিফোরের পরের বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু ঠিক অপোজিট ঘটনা ঘটবে যখন তোমার আফটারের ক্ষেত্রে ইউজ করবা। যেমন একটা উদাহরণ দেখো, তাহিদা কমপ্লিট হার লেসন আফটার শি গো টু স্কুল। তাহলে এখানে দেখো আফটার দিয়ে যুক্ত করা আছে, তাহলে আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স করি
আফটার শি হ্যাড গন। আর আফটারের আগের বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট করি, ইনডিফিনিট করতে গেলে জাস্ট একটা V2 লিখে দিলে হয়ে গেল নাকি? তাহলে উত্তরটা কি হচ্ছে? তাহিদা কমপ্লিটেড হার লেসন, তাহিদা তার লেসনকে কমপ্লিট করেছিল। আফটার শি হ্যাড গন টু স্কুল, স্কুলে যাওয়ার পরে অতীতে দুটো কাজ ঘটেছিল। আগে স্কুলে গিয়েছিল, প্রথম কাজ স্কুলে যাওয়া, এইখানে এটাকে পাস্ট পারফেক্টে লেখা হলো। দ্বিতীয় কাজ হচ্ছে সে তার লেসনকে কমপ্লিট করেছিল। সহজ কথা, যদি সেন্টেন্সের মধ্যে দুটো কাজ অতীতে ঘটে থাকে, প্রথম কাজটা যেটা আগে ঘটেছিল সেটাকে পাস্ট পারফেক্টে লিখবো, আর যদি পরে ঘটে থাকে যেটা পরে ঘটবে সেটাকে পাস্ট ইনডিফিনিটে লিখবো। আর ইংলিশে সাজানোর ক্ষেত্রে বিফোরের আগেরটাকে পাস্ট পারফেক্টে লিখবো, পরেরটা পাস্ট ইনডিফিনিট লিখবো। ঠিক একইভাবে উল্টো করবো আফটারের ক্ষেত্রে, আফটারের পরেরটা পাস্ট পারফেক্টে লিখবো, আগেরটা পাস্ট ইনডিফিনিটে লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলটা একটু কথা বলি।